ওকে, ঠিক আছে, তাহলে আমরা আজকে ক্লাস শুরু করি। এখনো তাসনিয়া জয়েন করে না, হয়তোবা সে জয়েন করে ফেলবে অল্প সময়ের মধ্যে। তো গতকালকে আমরা যেটা পড়তেছিলাম। ও আচ্ছা আচ্ছা, আমি শিওর নই। আচ্ছা, সমস্যা নেই, ও যদি ওখান থেকে অ্যাভেলেবল হয় তাহলে হয়তো জয়েন করবে, না হলে ক্লাসের রেকর্ড থাকবে ইনশাল্লাহ, সেখান থেকে সে দেখে নিতে পারবে। তো আমরা আসলে গতদিনই পড়তেছিলাম এনকোডার। এরপরে ওটা যেহেতু তৃতীয় অধ্যায়ের ছিল, শেষের দিকে কিছু টপিকসের মধ্যে একটা ছিল। আর পাশাপাশি একটু চতুর্থ অধ্যায়ের কিছুটা ছোট ছোট টপিকস গুলো একটু আলোচনা করার চেষ্টা করেছিলাম। যেহেতু মহিলা কলেজে ওদের এক্সাম আছে 16 তারিখ থেকে, তো সেই ক্ষেত্রে আইসিটির চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ এই তিনটা অধ্যায় আছে। তো এই তিনটা অধ্যায়ের মোটামুটি একটু আমরা কভার করার চেষ্টা করি, যতটুকু করা সম্ভব হয় আর কি। যেহেতু আমরা তৃতীয় অধ্যায়ে একটু মোটামুটি বোঝার জন্য একটু সময় নিয়ে ফেলেছিলাম। তোমাদের এক্সাম তোমাদের এক্সাম কোন কোন ইয়েতে আছে, কোন কোন চ্যাপ্টার আছে? তোমাদের এক্সাম কি আছে, তোমাদের এক্সাম হবে 1 থেকে 4? আচ্ছা, ঠিক আছে। তোমাদেরও 16 তারিখ থেকে, আচ্ছা, ঠিক আছে। তোমাদের কোন কোন চ্যাপ্টার, আমি আসলে শুনতে পারিনি ভালো করে। তোমাদের আছে কোন কোন চ্যাপ্টার? আচ্ছা, 4, তার মানে প্রথম 4টা, তাহলে 4 নাম্বার চ্যাপ্টারটা তো সব বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি, যাই হোক। তাহলে 4 নাম্বার আচ্ছা, 2 নাম্বারের বিষয়টা, আচ্ছা সমস্যা নেই। 2 নাম্বারটা হচ্ছে একটু রিডিং পার্ট, যেহেতু 2 নাম্বারে যদি বিষয় আমি হচ্ছে পড়ানোর যদি কোনো বলি, তাহলে কিছু কিছু বিষয় আছে, যেমন তোমার ডেটা কমিউনিকেশনের ক্ষেত্রে কিছু অংশ, তারপরে প্যারালাল ট্রান্সমিশন বা তোমার বিট সিনক্রোনাইজেশন, তারপর সিরিয়াল ট্রান্সমিশন, এই যে টপিকস গুলো আছে, তারপরে কিছু মোডের কথা আছে, তোমার ডেটা কিভাবে কি করে তোমার আদান প্রদান হয়, তো সেটা আমরা একটু পড়বো। তো চতুর্থ চ্যাপ্টারটা একটু শুরু করি, দেখি কত দূর দূর আমরা আগাইতে পারি ইনশাল্লাহ, হ্যাঁ? তো আমরা দ্বিতীয় চ্যাপ্টারটাও দেখবো ইনশাল্লাহ। তো চতুর্থ চ্যাপ্টারের একটু আলোচনা গতকালকে করেছিলাম, যে তোমার একটা ওয়েবসাইট বা একটা ওয়েব পেজ, এগুলো ধারণা, একটা ওয়েব পেজ বা ওয়েব ডকুমেন্ট কি জিনিস, তারপরে মেইনলি ওয়েবসাইটটা কি, একটা ওয়েবসাইট কি জিনিস, তারপরে ধরো ওয়েবসাইটের সাথে রিলেটেড কিছু টার্ম, যেমন ইউআরএল বা আইপি অ্যাড্রেস, এই বিষয়গুলো আসলে কি, এগুলো অনেক ওদেরকে পড়তে বলেছিলাম। তো যাই হোক, আশা করি সকলে আসলে পড়ছে। তারপর আমি একটু আরেকবার একটু রিভিউ করছি। তো ওয়েব পেজ বিষয়টা কি? ওয়েব পেজ হচ্ছে আমরা যখন ধরো যে একটা সার্চ করতেছি, আমরা যখন ওয়েব ব্রাউজারের মাধ্যমে আমরা যখন কোনো একটা ওয়েবসাইটের সার্চ করতেছি, তো যে কোনো একটা পেজ ওপেন হচ্ছে, তো পেজ ওপেন হয়ে সেই পেজটা আমরা দেখতে পাচ্ছি, বা কোনো একটা ডকুমেন্ট পাচ্ছি, কোনো সার্চ করে কোনো একটা ডকুমেন্ট পাচ্ছি, কোনো একটা পেজে সেটার ইনফরমেশন পাচ্ছি। এইটা কোথাও না কোথাও কোনো দেশের কোথাও না কোথাও এটা কি আছে, অবস্থান করতেছে, মানে কোনো সার্ভারে রাখা আছে। সেটা আমাদের দেশের কোথাও হইতে পারে, বা বিদেশের, বা যে বিশ্বের যে কোনো দেশের কোথাও এটা রাখা আছে। এবং এই যে সার্ভার কম্পিউটারে যে রাখা আছে, সার্ভার সার্ভার কম্পিউটার বলতে কি, আসলে সার্ভ করে যে কম্পিউটারটা, সার্ভার কম্পিউটার বলতে সার্ভ করে, সার্ভার কথাটা আসে সার্ভ করা থেকে। তাহলে যে কম্পিউটারটা সার্ভ করতেছে, এই ধরনের যে কম্পিউটারে এই ডকুমেন্টস গুলো থাকে, এবং ইন্টারনেট ব্যবহারকারীরা যারা ইন্টারনেট ব্যবহার করতেছে তারা ব্রাউজারের মাধ্যমে সেগুলোকে দেখতে পায়। এগুলোকে আমরা কি বলতেছি, ওয়েব পেজ বা ওয়েব ডকুমেন্ট। তাহলে ওয়েবসাইট কি হবে? তো ওই যে একাধিক যে ওয়েব পেজের সমষ্টি, যদি মানে পরস্পর সম্পর্কযুক্ত একাধিক ওয়েব পেজ যদি সমষ্টি বলি, যেটা হচ্ছে একই ডোমেইন বা একই ঠিকানার আন্ডারে, তো সেটাকে আমরা কি বলবো, ওয়েবসাইট। তো এখন এই ওয়েবসাইটের সাথে সম্পর্কিত আরেকটা টার্ম হচ্ছে তোমার হোম পেজ। তো প্রথমে কি গেল, প্রথমে গেল তোমার হচ্ছে ওয়েব পেজ, ওয়েব পেজ, তারপরে গেল হচ্ছে তোমার ওয়েবসাইট,
তারপরে আসতেছি হচ্ছে তোমার হোম পেজ। সো হোম পেজ বিষয়টা কি? হোম পেজ বিষয়টা হলো যে আমরা যখন প্রথম একটা ওয়েবসাইট ওপেন করব, ওয়েবসাইটটা ওপেন করার পরে যে প্রথম যে পেজটা পাচ্ছি সেটা তোমার হোম পেজ। আচ্ছা, এখন হচ্ছে তোমার এটার সাথে সম্পর্কিত আরেকটা টপিক হচ্ছে তোমার আরেকটা টার্ম হচ্ছে ইউআরএল। হোম পেজ হচ্ছে ওয়েবসাইটের যে প্রথম পেজটা, এটা হচ্ছে প্রথম পেজ। ইউআরএল বলতে কি বোঝাচ্ছে? ইউনিফর্ম রিসোর্স লোকেটর। ইউনিফর্ম রিসোর্স লোকেটর কি জিনিস? এটা ধরো যে আমরা একটা ওয়েবসাইটের যে ঠিকানাটা থাকে, ধরো যে আমরা www.facebook.com যে লিখতেছি, এই যে ঠিকানাটা বলতেছি, এই ঠিকানাটাকে আমরা কি বলতে পারি? ইউআরএল, ইউনিফর্ম রিসোর্স লোকেটর। আসলে তাদের একটা নির্দিষ্ট একটা ঠিকানা। সো ইন্টারনেটে যে সার্ভারে রাখা হচ্ছে, মানে এই ঠিক এই বিষয়টা বা কোনো একটা কিছু বিষয় একটা নির্দিষ্ট সার্ভারে রাখা হচ্ছে, তার যে ঠিকানা সেটাকে বলা হচ্ছে তোমার ইউআরএল। যে ইন্টারনেটে ওয়েবসাইট থেকে আমার এই যে এই ফেসবুকের ওয়েবসাইট থেকে আমি বা কোনো একটা সার্ভারে তো রেখেছি, ফেসবুকের সার্ভারে রাখা হচ্ছে, ওদের যে ঠিকানা সেটা হচ্ছে তোমার ইউআরএল। আচ্ছা, এখন এগুলোর সুবিধা অসুবিধা আমরা করব। এখন একটা ওয়েব পেজের যদি উপাদানের কথা বলি, একটা ওয়েব পেজের উপাদান হচ্ছে তোমার বিভিন্ন উপাদান থাকতে পারে, যেমন তোমার টেক্সট হইতে পারে। একটা ওয়েব পেজের কথা বললাম, যেটা ওয়েব পেজের উপাদানের কথা যদি বলি, একটা ওয়েব পেজের উপাদান কিন্তু বিভিন্ন কিছু হতে পারে। যেমন তোমার টেক্সট হতে পারে। একটা ওয়েবসাইটের একটা পেজ যখন আমি ধরো একটা ওয়েবসাইট যখন সার্চ করে আসে, তখন এটাতে টেক্সট থাকে, বিভিন্ন ধরনের লেখা থাকতেছে। তারপরে ধরো যে অডিও থাকতে পারে, তারপরে ধরো যে ভিডিও থাকতে পারে, তারপরে বিভিন্ন ফাইল থাকতে পারে, ডেটাবেস ফাইল, টেবিল, বিভিন্ন ডেটাবেস ফাইল থাকতে পারে। সো এরকম বেশ কিছু বিষয় আমার একটা ওয়েব পেজে উপাদান হিসেবে থাকে। এখন এগুলোকে বলা হচ্ছে তোমার ওয়েবসাইটের উপাদান বা কন্টেন্ট, ওয়েবসাইটের উপাদান বা কন্টেন্ট। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি কিছু কিছু টপিক আমরা একটু আলোচনা করার চেষ্টা করলাম। এখন আরেকটা বিষয় একটু আমরা দেখি, ট্রিপল ডব্লিউ। সো ট্রিপল ডব্লিউ বলতে আসলে কি বোঝাচ্ছে? ট্রিপল ডব্লিউ, যেমন এই দেখো www.facebook.com আমরা বলছি, ট্রিপল ডব্লিউ বলতে আসলে কি? ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। এই ট্রিপল ডব্লিউ বলতে বোঝাচ্ছে তোমার ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, মানে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবকে তোমার সংক্ষেপে আমরা সাধারণভাবে ওয়েব নামে আমরা কি বলতে পারি, অভিহিত করতে পারি বা ওয়েব নামে বলতে পারি। আর এই ট্রিপল ডব্লিউ বলতে আসলে কি বোঝাচ্ছে? পৃথিবীর বিভিন্ন দেশের সার্ভারে রাখা, পরস্পর সংযোগ করে, মানে সংযোগ করা যায় এমন ডকুমেন্টের নাম। ধরো যে আমার এখানে পৃথিবীর এই জায়গায় একটা কি আছে, ডেটাবেস আছে, এই জায়গায় একটা সার্ভার আছে, এই জায়গায় একটা সার্ভার আছে, এই জায়গায় একটা সার্ভার আছে। তো এরা পরস্পর কি হয়, পরস্পর এরা কানেক্টেড হতে পারে, পরস্পর পরস্পর সংযোগ থাকতে পারে। So এটাকে আমরা কি বলতে পারি? ট্রিপল ডব্লিউ বা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, মানে সারা বিশ্বের সমস্ত ওয়েব পেজের সংগ্রহকে আমরা এক কথায় বলতে পারি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। তো এইটা আসলে কে তৈরি করছে? তো তোমার একজন বিজ্ঞানী বা পদার্থবিদ আমরা বলতে পারি, তো ইংরেজ পদার্থবিদ, তার নাম হচ্ছে টিম বার্নার্স লি। টিম বার্নার্স লি। নাম কি? টিম টিম বার্নার্স লি। আচ্ছা, কারো যদি কোনো প্রশ্ন থাকে একটু প্রশ্নটা বলতে হবে। প্রশ্ন আসলে আমি শুনতে শুনতে না পারলে তো আসলে বুঝতে পারবো না। এই জন্য প্রশ্নটা একটু স্পষ্ট করে বললে আমি আসলে অ্যান্সার দিতে পারবো। কারো যদি কোনো প্রশ্ন থাকে, হ্যাঁ, বুঝতে গিয়ে যদি কোনো প্রবলেম হয়, অবশ্যই আমি সেই অ্যান্সারটা দিব ইনশাল্লাহ। কিন্তু আমার প্রশ্নটা আসলে বুঝতে হবে।
আমি যদি প্রশ্ন বুঝতে না পারি তাহলে আসলে কি অ্যান্সার দিব? হ্যাঁ? তো আর তারপরে চাইলে গ্রুপে কোনো প্রশ্ন লিখে রাখ লিখে দিতে পারো সবাই। তাহলে আমরা সেই অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। সো টিম বার্নার্স-লি কি করছেন এটা? তৈরি করছেন। কত সালে? ১৯৮৯ সালে। সো কিসের ধারণাকে কাজে লাগাইছেন? হাইপার টেক্সট। হাইপার টেক্সট। সো হাইপার টেক্সট বিষয়টা কি? আমরা HTML যখন দেখব তখন আমরা একটু বলতে পারবো এটা হাইপার টেক্সট জিনিসটা কি। হ্যাঁ, ক্লাসটা রেকর্ড হচ্ছে। জি। মানে কি বোঝা যাচ্ছে না? এরকম কি? ও আচ্ছা। আমার তো বুঝতে পারছি। ও আচ্ছা, আচ্ছা। যাক সমস্যা নাই ইনশাআল্লাহ রেকর্ড হচ্ছে। যদি প্রবলেম হয় তাহলে ইয়ে করা যাবে ইনশাআল্লাহ ওখান থেকে তোমরা কালেক্ট করে নিতে পারবে ইনশাআল্লাহ। দেখি আমার এখানে কি ডিসকানেক্টেড হয়ে যাচ্ছে নাকি? ডিসকানেক্ট হওয়ার কথা নয়। ওকে। তাহলে আমরা আবার একটু বলি যে আচ্ছা আবার স্ক্রিন শেয়ারটা করব। আচ্ছা স্ক্রিন তো শেয়ার হচ্ছে আমি আবারও করতেছি একটু ওয়েট। এখন কি দেখা যাচ্ছে আমার স্ক্রিনটা? আশা করা যায় দেখা যাওয়ার কথা। আমি শেয়ার করেছি। তো এখন হচ্ছে তাহলে ট্রিপল ডাব্লিউর কনসেপ্টটা কে তৈরি করছে বা ট্রিপল ডাব্লিউ কে তৈরি করছে? স্যার টিম বার্নার্স-লি ১৯৮৯ সালে একটা ধারণা তৈরি করছেন বা ধারণাকে বিল্ড করছেন। সো এটা হচ্ছে তোমার ট্রিপল ডব্লিউ বা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। এখন আমরা আর একটা টার্ম একটু জানার চেষ্টা করি আইপি অ্যাড্রেস। আইপি অ্যাড্রেস বিষয়টা কি? আইপি অ্যাড্রেস ধরো যে আমার একটা কম্পিউটার আছে, এটা একটা কম্পিউটার আছে, এটা একটা কম্পিউটার। প্রত্যেকটা কম্পিউটারে কি ইন্টারনেটে আমার কানেক্টেড। কি আছে? ইন্টারনেটে কানেক্টেড আছে ধরো। ইন্টারনেটে কানেক্টেড এর প্রতিটি কানেক্টেড যে কম্পিউটার গুলো আছে এই কম্পিউটারে একটা ঠিকানা আছে, এই কম্পিউটারে একটা ঠিকানা আছে, এই কম্পিউটারে একটা ঠিকানা আছে, এই কম্পিউটারে একটা ঠিকানা আছে। তো এগুলোকে আমরা বলতে পারি কি আইপি অ্যাড্রেস। আইপি অ্যাড্রেস তো আইপি অ্যাড্রেসের পূর্ণরূপ কি বলতে পারি? আইতে হচ্ছে তোমার ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস। ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস। আর এই আইপি অ্যাড্রেসটা কি হতে পারে? ইউনিক। একদম ইউনিক অ্যাড্রেস। মনে করো যে কারোর সাথে কারো এটা মিল হবে না। ইউনিক। এবং আইপি অ্যাড্রেস দিয়ে কি হয়? এক সার্ভার থেকে আমরা কি করতে পারি? এক সার্ভার থেকে আরেক সার্ভারে ডেটা ট্রান্সফার করতে পারি। তো এই আইপি অ্যাড্রেসের আবার প্রকারভেদ আছে। কি প্রকারভেদ? একটা হচ্ছে তোমার IPv4 মানে আইপি অ্যাড্রেস ভার্সন 4 এটাকে IPv4 বলতে বোঝাচ্ছে আইপি অ্যাড্রেস ভার্সন 4 আর একটা আছে তোমার IPv6 আইপিভি সরি এটা ভুল দেখছি এটা IPv6 আইপি অ্যাড্রেস ভার্সন 6 তাহলে IPv4 বা ইন্টারনেট প্রোটোকল ভার্সন যে আইপি অ্যাড্রেস ভার্সন যেটা বললাম এটা আসলে ইন্টারনেট প্রোটোকল বলতে পারি ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4 ইন্টারনেট প্রোটোকল ভার্সন 6 ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4 বা ইন্টারনেট প্রোটোকল ভার্সন 6 এটা আবার কি জিনিস ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4 যেটা আছে এটা তোমার 32 বিটের 32টা বিট ব্যবহার করে কি করে
32টা বিট ব্যবহার করে। এখন 32টা বিট বলতে কি বোঝাচ্ছে, ধরো ধরো যে আমি এই যে এখানে একটা অংশ ধরলাম ডট, এখানে একটা অংশ ডট, এখানে একটা অংশ ডট, এখানে একটা, দেখো এখানে এরকম হয়তো 0 0 1 0 1 0 0 1 2 3 4 5 6 7 8 এরকম হচ্ছে 8টা বিট, এখানে 8টা বিট ডট, এখানে ধরো এরকম 8টা বিট, 1 2 3 4 5 6 7, 4 5 6 7 8, আবার এখানে ধরো যে 8টা এরকম বিট, 0 0 1 1 1 0 0 0, তারপরটা ধরো যে আরো এরকম 1 1 0 0 1 1 1 0, 2 3 4 5 6 7 8 এরকম 8টা করে বিট, আমরা এভাবে 8টা করে বিট, এই টোটাল হচ্ছে তোমার 32টা বিট কি করে ব্যবহার করে এই। আর এই যে 4টা করে ভাগ, এই যে 4টা ভাগ, যে প্রত্যেকটার 8টা করে বিট, এই যে 8 8 বিট, এই ধরো যে 8 বিট, 8 বিট, 8 বিট, এখানে ধরো যে 8 বিট, এই যে 8 বিট যেই অ্যাড্রেস গুলো আছে বা যে 8টা করে বিট আছে, সেই 8টা করে বিটকে আমরা কি বলতে পারি, এক একটা অক্টেট বলতে পারি। কি বলতে পারি? এক একটা অক্টেট বলতে পারি। সো এরকম টোটাল 4টা অক্টেট মিলে আমার কথা হচ্ছে তোমার 32 বিটের অ্যাড্রেস হচ্ছে। অর্থাৎ ইন্টারনেট প্রোটোকল ভার্সন এমন মানে ভার্সন 4 কিভাবে গড়ে ওঠে, 32টা বিট ব্যবহার করে। আর এই প্রতিটা বিট, এই বিটগুলার প্রতি 8টিকে, এই যে প্রতিটা 8টাকে কি বলতেছি আমরা, এক একটা অক্টেট বলতেছি। এই তোমার এই যে এই একটা, এই একটা, এই একটা, এই একটা, প্রতিটা অক্টেট আবার কি দেখো এই ডট দ্বারা আলাদা। তবে এই বিটগুলোর প্রতি 8টিকে নিয়ে গড়ে ওঠে এক একটা অক্টেট। সুতরাং IPv4 অ্যাড্রেসের তোমার 4টা অক্টেটে মোট 32টা বিট পাওয়া যায়। আর প্রতিটা অক্টেট ডট দ্বারা পৃথক থাকে। এখন এই যে 8 তোমার 4টা অক্টেট, একটা, দুইটা, তিনটা, চারটা, এই যে মোট 4টা যে অক্টেট আছে, 4টা অক্টেটের প্রথম দুইটা অক্টেট, অর্থাৎ এই যে একটা, এই দুইটা প্রথম দুইটা অক্টেটকে বলা হচ্ছে তোমার কি, নেটওয়ার্ক আইডি বা নেটওয়ার্ক অ্যাড্রেস। এই প্রথম দুইটা অক্টেটকে বলা হচ্ছে নেটওয়ার্ক আইডি। আর পরের যে দুইটা অক্টেট আছে, এই দুটাকে বলা হচ্ছে তোমার হোস্ট আইডি বা হোস্ট অ্যাড্রেস, হোস্ট আইডি বা হোস্ট অ্যাড্রেস। তাহলে IPv4 ভার্সন যে আইপি অ্যাড্রেস, সেটা তোমার 32 বিটের, এবং 32 বিটের ফলে সেটা হচ্ছে কয়টা অক্টেট থাকতেছে, 4টা অক্টেট থাকতেছে। আর অক্টেট কি, 8টা করে বিটকে আমরা এক একটা অক্টেট বলতেছি। আর প্রতিটা অক্টেট ডট চিহ্ন দ্বারা পৃথক থাকতেছে। আর এই যে প্রতিটা অক্টেট, যে প্রথম দুইটা অক্টেটকে আমরা নেটওয়ার্ক আইডি বলতেছি। প্রথম দুইটা, এই যে প্রথম এই দুইটাকে আমরা কি বলতেছি, তোমার নেটওয়ার্ক আইডি। আর পরের এই দুইটাকে বলতেছি আমরা হোস্ট আইডি বা হোস্ট অ্যাড্রেস। তাহলে এই যে আইপি অ্যাড্রেস আমি যেটা বললাম, এটাকে আমরা কয়ভাবে প্রকাশ করতে পারি, 3 ভাবে প্রকাশ করা যায়। তো ধরো একটাকে বলা হচ্ছে তোমার ডটেড ডেসিমেল, ডটেড ডেসিমেল। সো ডটেড ডেসিমেল বলতে কি, ধরো এটা, এই যে 8টা বিট আছে, এগুলো তো বাইনারি বিট, তাই না? 0 1 তো বাইনারি, তো নিশ্চয়ই এটার কোনো একটা কি আছে, ডেসিমেল ভ্যালু আছে। তো ধরো যে এরকম একটা কোনো ডেসিমেল ভ্যালু এরকম হতে 203 ডট, এটারও এরকম কোন একটা ডেসিমেল ভ্যালু আছে, ধরো যে এটার এরকম কোন একটা ভ্যালু হতে পারে 91 ডট। তারপরে পরের যে অক্টেট এটা আছে, সো এটারও কোন একটা কি ভ্যালু হতে পারে ডট দিয়ে, ধরো যে এটা 139, এরকম চেঞ্জ হইতে পারে ভ্যালু গুলো। তারপরে ধরো যে ডট দিয়ে পরে এই অংশটুকু একটা ভ্যালু আছে, ধরো যে ধরলাম ডট। তো এই প্রত্যেকটা অক্টেটের বাইনারি যে বিট গুলো আছে, তাদের এক একটা কি আছে, ডেসিমেল ভ্যালু থাকতে পারে। এই ডেসিমেল ভ্যালু গুলো আমরা ডট দ্বারা পৃথক করলাম। সো এটাকে আমরা বলতে পারি ডটেড ডেসিমেল। তারপরে যে
বাইনারিতে তো প্রকাশ করতেই পারি, বাইনারি। বাইনারিতে কেন বাইনারিতে প্রকাশ করতে পারতেছি এইভাবে, এই যে আমার বিট আকারে আছে, ধরো যে বিট আকারে যেগুলো আছে এইগুলোকে আমরা বাইনারি আকারে প্রকাশ করতে পারি। ধরো যে 1 0 0 0 1 1 0 1 1 ডট, অর্থাৎ তিনটা তিনটা ছয়টা দুইটা আটটা, তারপরে ধরো যে 1 0 1 1, তারপরে 1 1 2 3 4 5 6 1 1 ডট। এভাবে ধরো যে আর একটা 1 0 0, এরকম ধরো যে ভ্যালু আছে। তো প্রত্যেকটাকে আমরা কি করতে পারি, এরকম বিট দ্বারা আলাদা আলাদা প্রকাশ করতে পারি, মানে 8টা করে বিট দ্বারা। এখন এটার আবার কি, এখন ধরো যে এই যে 203 লিখছি, 203 এর এটার হয়তো একটা বাইনারি ভ্যালু থাকবে, আমি হয়তো ওইটা 203 এর এক্স্যাক্টলি লিখি নাই, 91 এরকম একটা কি থাকবে, বাইনারি ভ্যালু থাকবে, 139 এরকম একটা বাইনারি ভ্যালু থাকবে, বা 10 এরকম ধরো যে আহ, একটা বাইনারি ভ্যালু থাকবে। তো সেম ভাবে আমরা চাই মানে সেম অ্যাড্রেসটাই ডটেড ডেসিমেল আকার বা ডেসিমেল নাম্বার দিয়ে প্রকাশ করতে পারি, বা সেটাকে বাইনারি দিয়ে প্রকাশ করতে পারি, আবার হচ্ছে কি আরেকটা হেক্সাডেসিমেলের মাধ্যমে প্রকাশ করতে পারি। হেক্সাডেসিমেলের মাধ্যমে কি হবে, হেক্সাডেসিমেলের মাধ্যমে ধরো যে সিবি কোলন 5B কোলন 8B কোলন 2, এরকম কি করতে পারি আমরা কিন্তু তোমার প্রকাশ করতে পারি। তো এখন কি বলা হচ্ছে, এভাবে আইপি অ্যাড্রেসটা কিন্তু মনে রাখা কিন্তু আমাদের জন্য কষ্টকর, তাই না? যে 203 91 139 10 বা এরকম বাইনারি বা তোমার হেক্সাডেসিমেল। তো এখন এই যে আইপি অ্যাড্রেস গুলো আমাদের মনে রাখার কষ্টকর, তাহলে এটা সহজ পদ্ধতিটা কি? তো এটা মনে রাখার জন্য আমরা কি করতে করি, ডোমেইন নেম ব্যবহার করি। মনে রাখার জন্য ডোমেইন নেম ব্যবহার করা যায়। সো ডোমেইন নেম জিনিসটা কি, এটা তোমাদের বইয়ে এক্সাম্পল দিয়েছে এভাবে। ধরো আইপি অ্যাড্রেসকে শহরের কোনো বাড়ির সাথে যদি তুলনা করা চলে, ধরলাম শহরের একটা বাড়ি যার হয়তো এরকম আইপি অ্যাড্রেস আছে বা এরকম কোনো ঠিকানা আছে, বাড়ির ঠিকানা হচ্ছে এরকম নাম্বার দিয়ে, ধরো যে এরকম 203 91 139 এরকম 10 এরকম কি আছে কোনো ঠিকানা। এখন কোন এলাকার রাস্তার নাম্বার এবং বাড়ির নাম্বার থাকে, কোনো একটা এলাকার রাস্তার নাম্বার এবং বাড়ির নাম্বার থাকে। এখন একটি রাস্তায় যত বাড়ি থাকে তাদের মধ্যে কোনো দুটা বাড়ির নাম্বার কখনো কি হতে পারে না, এক হতে পারে না। বললাম যে একটা এলাকায় 5টা 6টা বাড়ি আছে, এখন বাড়ির নাম্বার কি কখনো এক হবে? নিশ্চয়ই এক হবে না। বাড়ির নাম্বার এক হলে তো ঝামেলা, কারণ ধরো যে কারো কোনো আত্মীয় আসছে, তো সে হয়তো 100 নাম্বার বাড়িতে যেতে চাচ্ছে, এখন দুইটা বাড়িতে যদি 100 নাম্বার হয়, তাহলে আসলে ভুল করে সে চলে গেল আরেকজনের বাড়িতে। এই জন্য বাড়ির নাম্বার গুলো কখনো কিন্তু এক হয় না। দেখবে আমাদের বিভিন্ন বাসা বাড়িতে পৌরসভা থেকে ওয়ার্ড ভিত্তিক এরকম ওয়ার্ড নাম্বার বাড়ির নাম্বার এগুলো দিয়ে যায়। তো একটা রাস্তায় ধরো যে বাড়ি আছে, দুটা বাড়ির নাম্বার কখনো এক হইতে পারে না। ঠিক সেম ভাবে একটা নেটওয়ার্কে যদি কম্পিউটার যুক্ত থাকে, দুইটা কম্পিউটার বা একাধিক কম্পিউটার যখন যুক্ত থাকবে, তাদের আইপি অ্যাড্রেস কখনো কি হতে পারে না, এক হইতে পারে না। বাড়ির ঠিকানায় যেমন রাস্তার নাম্বার এবং বাড়ির নাম্বার থাকে, কি বলতেছি, বাড়ির ঠিকানার ক্ষেত্রে যেমন কি থাকতেছে, রাস্তার নাম্বার এবং বাড়ির নাম্বার দুইটা। বাড়ির ঠিকানা কি, রাস্তার নাম্বার এবং বাড়ির নাম্বার। তো সেম ভাবে আইপি অ্যাড্রেস আমরা কি পাচ্ছি, দুইটা, যে নেটওয়ার্ক অ্যাড্রেস এবং হোস্ট অ্যাড্রেস। এই যে আমি প্রথম যে দুইটা অক্টেট, এটাকে আমরা বললাম নেটওয়ার্ক আইডি বা নেটওয়ার্ক অ্যাড্রেস, আর পরের দুটাকে বললাম হোস্ট আইডি বা হোস্ট অ্যাড্রেস। তাহলে আইপি অ্যাড্রেসের দুটো অংশ থাকতেছে, তাহলে নেটওয়ার্ক অ্যাড্রেস এবং হোস্ট অ্যাড্রেস। তো এই যে আইপি অ্যাড্রেসের কথা বললাম, আইপি এই আইপি অ্যাড্রেসটা আমরা আলোচনা করলাম কিসের, কি কোন ভার্সনের, আইপি অ্যাড্রেস ভার্সন 4 বা ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4। এখন দেখা যাচ্ছে যে এই যে ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4 এর কিছু সীমাবদ্ধতা রয়েছে। সীমাবদ্ধতা কি, ধরো যে আমাদের বিশ্বে তো এখন অনেক অনেক কম্পিউটার, অনেক অনেক কাজ হচ্ছে, তো ঠিকানা আস্তে আস্তে কমে যাচ্ছে, তাই না? ধরো যে আইপি অ্যাড্রেসটা কি ইউনিক অ্যাড্রেস, এখন ধরো যে আমার এই IPv4 দ্বারা যতগুলো অ্যাড্রেস আসলে জেনারেট করা সম্ভব, কোটি কোটি অ্যাড্রেস হয়তো জেনারেট হয়েছে, এখন দেখা যাচ্ছে এর বাইরেও ধরো যে ধরে নিচ্ছি 10 কোটি বা 20 কোটি বা 100 কোটি ধরে নিলাম, এর 100 কোটি পর্যন্ত IPv4 ভার্সন দিয়ে বা এই যেরকম 32 বিটের 32 বিট দিয়ে যে আমরা IPv4 অ্যাড্রেস কি করতেছি, আমরা প্রেজেন্ট করতেছি,
সো 32 বিট দিয়ে ধরে নিচ্ছি 100 কোটি বা 200 কোটি। এখন কম্পিউটারের সংখ্যা তো দিন দিন বেড়ে চলতেছে আমাদের পুরো বিশ্বে। তাহলে কি নতুন 100 কোটি বা 200 কোটির পরে যে কম্পিউটার গুলো আসবে তাদের কি কোনো ঠিকানা থাকবে না? হ্যাঁ, তাদেরও ঠিকানা থাকবে। তখন সেটা IPv4 এর মাধ্যমে তখন কিন্তু সেটা পসিবল হবে না। যেহেতু যখন IPv4 সিস্টেমটা বানানো হয়েছিল বা ইন্টারনেট ভার্সন প্রোটোকল 4 যখন বানানো হয়েছিল, তখন কিন্তু এভাবে চিন্তা করা হয় না যে মানুষ মানে বিশ্বে আস্তে আস্তে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা কিন্তু এতটা বেড়ে যাবে। তো বর্তমানে এই IPv4 অ্যাড্রেসের লিমিটেশন থাকার কারণে বা শেষ হয়ে যাওয়ার কারণে নতুন আর একটা কি হয়েছে আইপি অ্যাড্রেস ভার্সন বের হয়েছে, সেটাকে বলা হচ্ছে তোমার IPv6, যেটা প্রথমে বলতেছিলাম IPv6 মানে ইন্টারনেট ভার্সন প্রোটোকল 6। তো এটা কত বিটের? IPv4 হচ্ছে 32 বিটের বলছিলাম, আর IPv6 হচ্ছে তোমার 128 বিট, 128 বিটের। IPv4 হচ্ছে 32 বিটের আর IPv6 হচ্ছে 128 বিটের। সো এই IPv4 IPv6 এর 128 বিট দ্বারা অনেক অনেক ঠিকানা কি করা যায়, কি করা সম্ভব, মানে বরাদ্দ দেওয়া সম্ভব। ধরো যে মানুষের কাছে যদি কি থাকে, এক একটা মানুষের কাছে যদি লাখ লাখ ডিভাইস থাকে, তবুও ইউনিক অ্যাড্রেস ব্যবহার করে শেষ করা সম্ভব হবে না এই IPv6 দ্বারা। যেহেতু এখন কি IPv4 আবার শেষ হয়ে গেছে, এখন IPv6 আসছে। IPv6 কি হয়েছে, আসছে। তাহলে আমার এখন যতই আমার কি থাকুক ডিভাইস থাকুক না কেন, আমার কিন্তু প্রত্যেকটা ডিভাইসে আলাদা আলাদা করে ইউনিক অ্যাড্রেস জেনারেট করা বা ইউনিক অ্যাড্রেস দেওয়া আমার পক্ষে সম্ভব। এই যে আইপি অ্যাড্রেস তাহলে কি কাজ করে? আইপি অ্যাড্রেস মূলত দুটা কাজ করে থাকে। এই যে আমার এক নাম্বার হচ্ছে হোস্ট বা নেটওয়ার্ক ইন্টারফেস খুঁজে বের করা, যাতে ব্যবহারকারী অন্য সার্ভারের সাথে কানেক্ট হতে পারে। অর্থাৎ ধরো যে কোন ইন্টারফেস, কোন নেটওয়ার্কে সে কানেক্টেড থাকবে, কোন নেটওয়ার্কে সে কানেক্টেড আছে, কানেক্টেড থেকে অন্য সার্ভারের সাথে কানেক্ট হতে পারে। মানে আমার ধরো যে আমার কম্পিউটারটা আমার আমি তো ইন্টারনেট ব্যবহার করতেছি, আমি ধরো যে ইন্টারনেটে কানেক্ট হব, কানেক্ট হয়ে আর একটা সার্ভারের সাথে আমি কি করব, হয়তো ডেটা আদান প্রদান করব বা আর একটা সার্ভার থেকে আমি ডেটা নিব। তো সেইটাকে খুঁজে বের করতে হবে। মনে করো যে আমি ওই যে একটা সার্চ করলাম, প্রথমে বললাম না, একটা সার্চ করে আমি তথ্যটা পাচ্ছি, নিশ্চয়ই যেখান থেকে আমি তথ্যটা নিয়ে আসতেছি সেটার কি আছে একটা, সেই সার্ভার কম্পিউটারে একটা অ্যাড্রেস আছে, ওই অ্যাড্রেসটাকে সে খুঁজে বের করতেছে, মানে আমি অন্য সার্ভারের সাথে কানেক্ট হচ্ছি। তারপরে ধরো যে আরেকটা ব্যবহার করতেছে যে নেটওয়ার্ক ব্যবহারকারীর অবস্থান চিহ্নিত করে, অর্থাৎ সে কোন নেটওয়ার্কে কি আছে অবস্থান করতেছে বা ব্যবহার করতেছে, সেই অবস্থানটাকে সে চিহ্নিত করতেছে। তাহলে মোটামুটি আইপি অ্যাড্রেস নিয়ে একটা আমরা টুকটাক আলোচনা করার চেষ্টা করলাম। তাহলে এই যে আমরা IPv4 ক্ষেত্রে আমরা কি পাইছিলাম, 4টা অক্টেট, 8টা বিট করে 4টা অক্টেট। সো প্রথমটাকে বলতেছি ফার্স্ট অক্টেট, দ্বিতীয়টাকে বলতেছি সেকেন্ড অক্টেট, তৃতীয়টাকে বলতেছি থার্ড অক্টেট, চতুর্থটাকে বলতেছি ফোর্থ অক্টেট। তাহলে এই ধরো যে এই প্রথম অক্টেটের 8টা বিটের একটা ভ্যালু থাকবে, দ্বিতীয় অক্টেটের 8টা বিটের ভ্যালু থাকবে, তৃতীয় অক্টেটের থাকবে, চতুর্থ অক্টেটের থাকবে। এইভাবে আমরা একটা আইপি অ্যাড্রেসের ফরম্যাট কি করতে পারবো, আইপি অ্যাড্রেসের ফরম্যাট আমরা জেনারেট করতে পারবো, বা আইপি অ্যাড্রেসের ফরম্যাট অনুযায়ী আমরা আইপি অ্যাড্রেস লিখতে পারবো। এখন বলা হচ্ছে যে ওয়েব সংক্রান্ত কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয়, যেমন সার্ভার। সার্ভার জিনিসটা কি? সার্ভার একটা কম্পিউটার বা সার্ভ করে, সেটা প্রথমে বললাম যে একটা নির্দিষ্ট কেন্দ্রীয়ভাবে সেখান থেকে ডাটা কি করবে, সার্ভ করবে। সার্ভার এক ধরনের কম্পিউটার সার্ভিস দিয়ে থাকে। ক্লায়েন্ট কি? তো যে সকল কম্পিউটার কি করে তোমার সার্ভারে অবস্থিত ডেটাকে ব্যবহার করে তাদেরকে আমরা ক্লায়েন্ট বলতে পারি। যেমন ধরো যে কথার কথা দোকানদার, দোকান থেকে কি করে জিনিস বিক্রি করে, আর কেনে কে, কাস্টমার কেনে। সার্ভার কি করে সার্ভ করে, ক্লায়েন্ট কি করে ব্যবহার করে। তো বিষয়টাকে আমরা সেভাবে উদাহরণ দিয়ে বলতে পারি। ওকে, তাহলে ক্লায়েন্ট গেল। এখন ওয়েব সার্ভার কি? সার্ভার তো পাইলাম, এখন ওয়েব সার্ভার জিনিসটা কি? এখন ওয়েব সার্ভার বিষয়টা হচ্ছে যে ইন্টারনেটের সাথে সংযুক্ত যে সার্ভারে ওয়েবসাইটটা সংরক্ষিত থাকে।
প্রথমে সার্ভার বলতে কি বললাম, একটা কম্পিউটার, শক্তিশালী কম্পিউটার যেখান থেকে বিভিন্ন ধরনের ডেটা, মানে যেখানে বিভিন্ন ধরনের ডেটা থাকে, এবং ওই কম্পিউটারের সাথে যদি আমরা নেটওয়ার্কের মাধ্যমে অন্য কম্পিউটার গুলোকে কানেক্ট করে থাকি, তাহলে কি করে মানুষজন, মানে অন্য কম্পিউটার সেই ডেটা গুলোকে নিতে পারে বা তাদেরকে ডেটা সার্ভ করতে পারে। তো এই এইটা যদি আমার ইন্টারনেটের সাথে সংযুক্ত থাকে, এই সার্ভারটা যদি ইন্টারনেটের সাথে সংযুক্ত থাকে, সো ওই ইন্টারনেটের সাথে সংযুক্ত কম্পিউটারটাতে আমার বিভিন্ন ধরনের ওয়েব পেজ বা ওয়েবসাইট থাকতেছে, তাদেরকে আমরা ওয়েব সার্ভার বলতেছি। আর ওয়েব সার্ভারের ক্ষেত্রে তোমার একটা প্রোটোকল ব্যবহার করা হয়, সেই প্রোটোকলটাকে বলা হচ্ছে তোমার এইচটিটিপি। এইচটিটিপি এটাকে বলা হচ্ছে তোমার হাইপার ট্রান্সফার প্রোটোকল। মানে প্রশ্নগুলো আরেকটু স্পষ্টভাবে বলতে হবে। তোমার যদি এই কি কয় মাউথ স্পিকের যদি সমস্যা হয়, তাহলে সেটা একটু সাউন্ডটা একটু বাড়িয়ে নিও। হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল। দেখবা কোন একটা ওয়েবসাইট, যখন আমরা ওয়েবসাইটের ঠিকানা দেখি বা সার্চ করি, দেখবা যে এরকম লেখা থাকে http ডট কোলন, তারপর www.something.com। অনেক সময় থাকে https www.something। সো এইচটিটিপি বলতে এটা একটা প্রোটোকল। এই প্রোটোকলটাকে বলা হচ্ছে হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল। আর এইচটিটিপিএস যদি থাকে, এস সহ যদি থাকে, তাহলে হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকলের সাথে শেষে আসবে সিকিউ, তার একটু সিকিউরিটিটা একটু বেশি। তাহলে কি হলো, তাহলে বিষয়টা কি দাঁড়াইলো, তাহলে আমার এইচটিটিপি হচ্ছে হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউর, যেটা এস। তাহলে আমরা হচ্ছে এখানে ওয়েব সার্ভারের বিষয়টা জানলাম। এখন ওয়েব পোর্টাল জিনিসটা কি? ওয়েব পোর্টাল বিষয়টা হচ্ছে যে একটা বিশেষ ওয়েবসাইট, যেখান থেকে আমরা বিভিন্ন ধরনের তথ্য আমরা পেতে পারি। যেমন বাংলাদেশের বিভিন্ন ইনফরমেশন সম্পর্কে বাংলাপিডিয়া থেকে আমরা অনেক কিছু পেতে পারি। যাই হোক, কোনো একটা নির্দিষ্ট একটা বিষয় সম্পর্কে অনেক তথ্য থাকে। যেমন আমাদের নওগাঁ সম্পর্কে, ধরো যে নওগাঁ জেলা প্রশাসনের ওয়েবসাইটে অনেক ইনফরমেশন, অনেক তথ্য আমরা পেতে পারি। সেটাকে আমরা ওয়েব পোর্টাল বলতে পারি। তো ইন্টারনেট প্রোটোকল কি? এই যে আইপি বললাম, ইন্টারনেট প্রোটোকল, আইপি অ্যাড্রেস যেটা বলতেছি, ইন্টারনেট প্রোটোকল। এখন প্রোটোকল, তার আগে আমরা একটু বলি প্রোটোকল জিনিসটা কি। প্রোটোকল বলতে আসলে নিয়ম নীতি বা কিছু নিয়ম কানুন। যেমন ধরো যে এই যে আমরা বলি না, রাষ্ট্রপতি যাচ্ছে তার প্রোটোকল আছে, প্রধানমন্ত্রী যাচ্ছে তার প্রোটোকল আছে, বা বিভিন্ন ধরো বড় বড় মন্ত্রী বা যাই হোক বড় বড় ব্যক্তিত্বের প্রোটোকল বলে। সো প্রোটোকল বলতে ধরো যে তাদের সাথে বা তাদের যাত্রাপথে তারা যাচ্ছে, তাদের সাথে কিছু নির্দিষ্ট মানুষজনই যাবে, এখানে বাইরের কোনো সাধারণ মানুষজন কিন্তু এই ইয়েতে যায় না। তো এই যে প্রোটোকল, মানে তাকে একটা সিকিউরিটি দেওয়ার জন্য, তাকে একটা নির্দিষ্ট পথে তাকে পৌঁছে দেওয়ার জন্য, তার জন্য কিছু নির্দিষ্ট ব্যক্তিকে সিলেক্ট করা থাকতেছে। তো তারা কি করে, সেখানে গিয়ে মানে তাদের সাথে যায়, তার সাথে যাচ্ছে যে হয়তো তার কার্য কার্য সম্পাদন করতেছে। তো এই হচ্ছে প্রোটোকল আমরা বলতে পারি। তো কম্পিউটারও কি, একটা কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটার কি আদান প্রদান হবে, কখন আদান প্রদান হবে, এগুলোকে আমরা আমরা কি বলতে পারি, একটা প্রোটোকল বলতে পারি। এইচটিটিপি গেল। তারপর এরকম হচ্ছে আরেকটা প্রোটোকল হচ্ছে এফটিপি। এফটিপি হচ্ছে কি, ফাইল ট্রান্সফার প্রোটোকল। এফটিপি পূর্ণরূপ হচ্ছে তোমার ফাইল ট্রান্সফার প্রোটোকল। ফাইল ট্রান্সফার প্রোটোকল। সো ফাইল ট্রান্সফার প্রোটোকল কি, ধরো যে একটা কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটারে যে ডেটা আদান প্রদান করবে, এটার ক্ষেত্রে যে প্রোটোকলটা কি করবে, ফলো করবে, বা যে নিয়ম কানুনটা ফলো করবে, তাকে এফটিপি বলতেছি। সো এই প্রোটোকলটাকে আবার আরেকটা বলা হচ্ছে টিসিপি আইপি প্রোটোকল। এফটিপি একটা কি বলতেছে, একটা টিসিপি আইপি প্রোটোকল। টিসিপি আইপি বলতে টিসিপি আইপি, টিসিপি বলতে বোঝাচ্ছে ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল। ট্রান্সমিশন কন্ট্রোল
প্রোটোকল, আর আইপি তে ইন্টারনেট প্রোটোকল, মানে ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল বা ইন্টারনেট প্রোটোকল। সো এফটিপি হচ্ছে একটা কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটারে ডেটা আদান প্রদান করার ক্ষেত্রে। এখন ধরো যে আরেকটা টার্ম আমরা একটু শিখি, আপলোড, ডাউনলোড, এগুলো কি? আপলোড বিষয়টা কি, যে ধরো যে আমার কম্পিউটার থেকে কোনো ফাইল কোনো সার্ভারে আমি কি আপলোড করতেছি, যেমন এই যে তোমাদের এই ক্লাস রেকর্ডটা করার পরে আমি কি করি, ধরো যে ইউটিউবে আমি আপলোড করতেছি, তো পরে একটা লিংক জেনারেট হচ্ছে, তোমাদেরকে সেই লিংকটা দিচ্ছি, সেখান থেকে তুমি পাচ্ছ, তার মানে ইউটিউবের সার্ভারে আমি এই ভিডিওটা দিয়ে রাখতেছি, আমার কম্পিউটার থেকে অন্য একটা সার্ভারে আমি প্রেরণ করতেছি, এটাকে আমরা আপলোড বলতে পারি। বা ধরো যে আমি আমার কম্পিউটার থেকে তোমাদের অন্য কোনো সার্ভার কম্পিউটার বা তোমাদের কোনো কম্পিউটার কোনো কিছু দিলাম, সেটাকে আমি কি করতে পারি, বলতে পারি আপলোড বলতে পারি। বা তোমরা যে আমরা যে বলতেছি না, আমরা যে ছবি আপলোড করি, যে ধরো ফেসবুকে ছবি আপলোড করে, ভিডিও আপলোড করে, এটার দ্বারা আসলে কি ফেসবুকের, মানে তুমি যখন ছবিটা আপলোড করতেছো তার মানে ফেসবুকের সার্ভারে তোমার ছবিটা তুমি দিয়ে দিচ্ছ তোমার কম্পিউটার থেকে বা তোমার কি বলবো, তোমার মোবাইল থেকে ফেসবুকের সার্ভারে তোমার ছবিটা দিয়ে দিচ্ছ, প্রেরণ করতেছে। সো ডাউনলোড কি? ডাউনলোড হচ্ছে প্রয়োজনের খাতিরে অন্যের সার্ভার কম্পিউটার থেকে আমার কম্পিউটারে নিয়ে আসা, কোনো কিছুকে নিয়ে আসা, এটা হচ্ছে ডাউনলোড। তাহলে মোটামুটি আমরা আপলোড ডাউনলোড বুঝলাম। এখন ই কমার্স সাইট তো বুঝি, যে এই সাইটগুলোর মাধ্যমে ইন্টারনেটে কেনা বেচা হয়, সেগুলোকে ই কমার্স সাইট বলতে পারি। তারপর নিউজ পোর্টাল, নিউজ রিলেটেড যে ওয়েবসাইট গুলো আছে সেগুলোকে আমরা নিউজ পোর্টাল বলতে পারি। তো ব্লগিং ওয়েবসাইট যদি বলতে চাই, ব্লগিং ওয়েবসাইট গুলো হচ্ছে নির্দিষ্ট কোনো বিষয়ের উপরে, ধরো যে কোনো ব্যক্তি লেখালেখি করে, ভিডিও দেয় বা যাই হোক এরকম, মানে লেখালেখি, ব্লগের ক্ষেত্রে আসলে লেখালেখির বিষয় থাকে। সো একটা তৈরি করে একটা নির্দিষ্ট বিষয় নিয়ে মানুষজনকে ইনফরমেশন দেওয়ার উদ্দেশ্যে কোনো কিছু লেখালেখি করে। সো এটাকে আমরা তোমার ব্লগ ওয়েবসাইট বলতে পারি। আচ্ছা, এখন হচ্ছে ডিএনএস সার্ভার, একটা গুরুত্বপূর্ণ বিষয়। ডিএনএস, ডিএনএস বলতে কি বোঝাচ্ছে? ডি তে ডোমেইন, এন তে হচ্ছে নেম, এস তে সার্ভার। ডোমেইন নেম সার্ভার, ডোমেইন নাম সার্ভার জিনিসটা কি? ওই যে আমরা ওয়েব অ্যাড্রেস বললাম না, ওয়েব অ্যাড্রেসকে আইপি অ্যাড্রেসে রূপান্তর করতেছে। মানে এই সার্ভারের কাজ হচ্ছে একটা আইপি অ্যাড্রেসে রূপান্তর করবে। ওই যে ধরো www.facebook.com, তো তার নিশ্চয়ই কি একটা আইপি অ্যাড্রেস আছে, আমরা তো আইপি অ্যাড্রেসটা মনে রাখতে পারবো না। বা ধরো যে www.google.com, এগুলোর কিন্তু আমরা google.com-টা মনে রাখতে পারতেছি বা ফেসবুকটা মনে রাখতে পারতেছি, কিন্তু ওইটার যে আইপি অ্যাড্রেসটা, সো আইপি অ্যাড্রেসটাতে আমরা যদি যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা কিন্তু আমরা মনে রাখতে পারবো না, আমরা কিন্তু গুগলটা মনে রাখতে পারবো, ফেসবুকটা মনে রাখতে পারবো। সো প্রয়োজনের খাতিরে, প্রয়োজনের সময় আমার যে ডোমেইন নেমটা আছে, অর্থাৎ www.facebook.com বা যে অ্যাড্রেসটা বলতেছি, এইটার যে আইপি অ্যাড্রেসটা, অর্থাৎ ওই বাইনারি বা ডটেড ডেসিমেল বা হেক্সাডেসিমেলের যে ডিজিট গুলো দেখালাম, এই অ্যাড্রেসে রূপান্তর করে কে ডিএনএস সার্ভার। আচ্ছা, এখন হচ্ছে আরেকটা টপিক হচ্ছে সিইও। সিইও কি? সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এসইও, সরি সিইও বলতেছি, এসইও, আমি সিইও বলতেছি, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, অপটিমাইজেশন। সো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কি? ধরো যে আমি একটা ওয়েবসাইট তৈরি করছি, ওয়েবসাইটটাকে হচ্ছে আমি মানুষের কাছে প্রচার করতে হবে। প্রচার করার জন্য আমি সার্চ ইঞ্জিনের সাথে ধরো যে যুক্ত করব। সো এটা করার জন্য কিছু প্রসেস আছে, সেই এই জন্য এই প্রক্রিয়াটাকে আমরা বলতেছি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। মনে করো আমি আমার এই ওয়েবসাইটটা যাতে মানুষজন বেশি সার্চ করতে পারে, সার্চ করে আমার ওয়েবসাইটটাতে, ধরো যে আমার রিলেটেড অনেক কিছু, অনেকে, আমি একটা ওয়েবসাইট তৈরি করছি, এই রিলেটেড আরো অনেকে হয়তো ওয়েবসাইট তৈরি করছে, বা আমি ধরো যে ধরনের টপিকস হচ্ছে দিচ্ছি ওয়েবসাইটে, মানুষজন অহরহ এই ধরনের টপিক দিচ্ছে, কিন্তু মানুষজন যাতে আমার
ওয়েবসাইটটাই সামনে চলে আসে, সার্চ করলে আমারটাই যাতে সামনে চলে আসে, আমারটা থেকে যাতে ইনফরমেশন পায়, এটার জন্য কি করতে হয়, সার্চ ইঞ্জিনের সাথে সংযুক্ত করে দিতে হয়। এটাকে বলা হচ্ছে তোমার সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এখন হোস্ট করা বলতে কি বোঝায়? হোস্ট করার কথা হচ্ছে আমি একটা ওয়েবসাইট তৈরি করলাম, ধরো যে সাপোজ আমার, ধরো যে নাম দিলাম মইনুল শান্ত ডট কম, ধরো একটা কথার কথা, এরকম একটা, আমি যদিও নাই এই ধরনের, আমি একটা ওয়েবসাইট তৈরি, আমার ওয়েবসাইটের ঠিকানা হচ্ছে এটা ধরে নিচ্ছ। এখন এই ওয়েবসাইটে গেলে ধরো যে আমি আইসিটি রিলেটেড কথার কথা, আইসিটি নিয়ে কোনো কিছু আমি আপলোড করছি, বা আইসিটি নিয়ে কোনো কিছু আমি তো লিখছি, বা কোনো কিছু আছে তোমরা সেটা পেতে পারো বা পেতে চাচ্ছ, তাহলে এটা আসলে কোথায় পাবা? তো ধরো যে আমি আইসিটি ধরো গেট নিয়ে পড়াচ্ছি, বা ধরো যে ডিকোডার নিয়ে পড়াচ্ছি, বা ইনকোডার নিয়ে পড়াচ্ছি, বা ধরো যে নাম্বার সিস্টেম নিয়ে পড়াচ্ছি, এই ইনফরমেশন গুলো অবশ্যই কোনো ডকুমেন্ট আকারে বা কোনো পেজে আমি সেই ইনফরমেশন গুলো দিচ্ছি। তো এটা তো কোথাও না রাখতে হবে, অর্থাৎ আমার কোনো একটা সার্ভারে কি করতে হবে, রাখতে হবে। তো এই যে সার্ভারে যে রাখবো, এই সার্ভারে রাখাটাকে বলা হচ্ছে হোস্টিং করা। কি করা হচ্ছে? হোস্ট করা বা হোস্টিং। আমি যদি সার্ভারে না রাখি একটা ওয়েব, যদি সার্ভারে না রাখি তাহলে কি আমি, কেউ কি সেটা পাবে? আর ওই সার্ভারটা তো ইন্টারনেটের সাথে কানেক্টেড থাকতে হবে, কানেক্টেড থাকলে নাকি কেউ পাবে। আমি যদি হোস্টই না করি, আমার এই ডকুমেন্টস গুলো যদি কোথাও না রাখি, আমি ধরো যে আলু পটল রান্না করতে চাচ্ছি, আমি যদি হচ্ছে কোনো একটা তরকারি রান্না করতে চাচ্ছি, কোনো যদি একটা পাতিলের মধ্যে না রাখি, তাহলে কি ওটা রান্না হবে? আমি যদি কেটে শুধু রেখে দিলাম, তাহলে কিন্তু রান্না হবে না। তো বিষয়টা এরকম। তো মোটামুটি অনেক টপিকস আমরা আলোচনা করতে পারলাম আজকে। এখন এর পাশাপাশি একটা বিষয়, ডোমেইন নেমটা কি? ওই যে ডোমেইন নেম যেটা বললাম, যে আমরা যে আইপি অ্যাড্রেসটা বলতেছি, আইপি অ্যাড্রেসের একটা নির্দিষ্ট নাম আছে, যেমন ফেসবুক, আমি তো আইপি অ্যাড্রেসটা মনে রাখতে পারবো না। সো ওইটাকে আমরা বলতে পারি ডোমেইন নেম। ফেসবুক.com যেটা বলতেছি, ওইটাকেই একটা ইংরেজি অক্ষরের কোনো নাম ব্যবহার করা হচ্ছে। ধরো এরকম আইপি অ্যাড্রেসটা 173.240.140.183, এরকম একটা অ্যাড্রেস, ধরো যে আমার প্রয়োজনের খাতিরে এই এই ওয়েবসাইটে কি আমার বিভিন্ন রকমের ইনফরমেশন মাঝে মধ্যে কালেক্ট করার প্রয়োজন পড়ে, কিন্তু দেখা যাচ্ছে যে আমার এই ঠিকানাটা আমি কত সময় মনে রাখবো? আমার মনে থাকবে 173.248.140.183, এটা আমার মনে নাও থাকতে পারে, ভুলে যেতে পারে। তো এইটারই যদি কোনো একটা ধরো যে এরকম রাফ খাতা, রাফ খাতা এরকম যদি একটা নাম থাকে, আমি কিন্তু এটা সহজে মনে রাখতে পারবো। সো এইটা আমার মনে রাখাটা সুবিধা। সো এটাকে আমরা কি বলতেছি, রাফখাতা.com, এটাকে বলতেছি আমরা ডোমেন নেম। এখন ডোমেইন নেমের আবার কি আছে, কিছু প্রকারভেদ আছে। প্রকারভেদের মধ্যে ধরো যে এই যে আমি কি করলাম, ধরো যে ট্রিপল ডব্লিউ www.facebook.com আমি লিখছি, ধরো www.facebook.com যেটা লিখছি, এখানে খেয়াল করো এই যে ডট কম যেটা লিখছি, ডট কম, এরকম কখনো কখনো খেয়াল করো ডট জিওভি লেখা আছে, কখনো দেখবো যে ডট এডু লেখা আছে, কখনো দেখবে যে ডট ওআরজি, কোথাও কোনো কোনো ওয়েবসাইটে মানে কোনো কোনো এই ডোমেইন নেমের শেষ অংশটুকু ডটের পরে, ধরো যে এখানে কি আমি www.facebook.com, তো এই যে ডট কম লিখছি, এই ডট কম এর এরকম কিছু কিছু ক্ষেত্রে ডট জিওভি পাবো, কিছু কিছু ডট এডু পাবো, ডট ওআরজি পাবো, তারপর ডট আইএনটি পাবো, এরকম কিছু কি আছে, তোমার প্রকারভেদ আছে। তো এই যে আমরা একটা ডোমেইন নেমের পরে যে, অর্থাৎ এই যে ট্রিপল ডব্লিউ, এটাকে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব বলতেছি, এরপরে যে ফেসবুক.com বলতেছি, ফেসবুক, এটা ডোমেইন নেম। এই ডোমেইন নেমের পরের যে ডট কম আছে, এটাকে বলা হচ্ছে তোমার টপ লেভেল ডোমেইন। কি বলা হচ্ছে? টপ লেভেল ডোমেইন, অর্থাৎ ডোমেইন নেমের দুইটা অংশ, ডোমেইন নেমের ডটের পরে যে অংশটাকে, এটাকে বলা হচ্ছে তোমার টপ লেভেল ডোমেইন। মানে এই অংশটুকু দেখে আমি বলতে পারবো যে আসলে এটা কোন ধরনের
কি এটা কোন ধরনের প্রতিষ্ঠান বা কোন ধরনের ইনস্টিটিউট আমরা কিন্তু সেটা বলতে পারবো। এখন ধরো যে ডট কম থাকে তাহলে বলতে পারি যেটা কমার্শিয়াল বা বাণিজ্যিক প্রতিষ্ঠান। ডট জিওভি যদি থাকে তাহলে আমরা বলতে পারি সেটা হচ্ছে গভর্নমেন্ট বা সরকারি কোনো প্রতিষ্ঠান। তারপর এডুকেশনাল কোনো প্রতিষ্ঠান, ওআরজি ধরো যে কোনো অর্গানাইজেশন, আইএনটি কোনো ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন বা সংস্থা বলতে পারি, এরকম ডট নেট, তারপর ডট মিল, এরকম বেশ কিছু অপশন আছে। তোমরা বেশ তোমাদের বইয়ের মধ্যে এগুলো খেয়াল খেয়াল করবা। আবার অনেক সময় দেখবা যে আরো বেশি নির্দিষ্ট করে ডোমেন যদি আমরা বলতে চাই, টপ লেভেল ডোমেনকে আমরা যে টপ লেভেল বললাম, এই যে ডট কম বলতেছি, যেটা ধরো হয়ে গেল ডট কম যেটা বললাম, সো এটা তো একটা আমার ডোমেনকে কি করলাম, ডোমেনকে মানে এই ডোমেন দ্বারা এবার এই টপ লেভেল ডোমেন দ্বারা আমরা বুঝতে পারতেছি এই প্রতিষ্ঠানটা এই রিলেটেড। তো আমরা এরকম কখনো তোমরা খেয়াল করছো যে আমাদের এনসিটিভি, তোমাদের বই যেটা পাওয়া যায় এনসিটিভি ডট জিওভি ডট বিডি, এই যে জিওভি দ্বারা কি আমরা টপ লেভেল ডোমেন আমরা পেয়ে গেলাম, যেটা কি এটা হচ্ছে গভর্নমেন্ট একটা অর্গানাইজেশন বা গভর্নমেন্ট কোনো প্রতিষ্ঠান। আমরা আরো যদি একটু নির্দিষ্ট করে বলতে চাই বা ডোমেইনকে যদি আরো নির্দিষ্ট করে ব্যবহার করতে চাই, তাহলে সেই ক্ষেত্রে আমরা কান্ট্রি কান্ট্রি লেভেল ডোমেইন ব্যবহার করতে পারি। সো কান্ট্রি লেভেল ডোমেইন বলতে কি বোঝাচ্ছে, কোন দেশের দেশের নামের উল্লেখ থাকবে বা পুরোপুরি না, মানে দেশের নাম বোঝা যাবে। যেমন আমি এখানে যে বিডি, আচ্ছা ডট বিডি দ্বারা বাংলাদেশ বোঝাবে। আচ্ছা আজান শেষ হোক, আমি করতেছি। أشهد أن لا أشهد أن أشهد أن محمدا رسول الله. أشهد أن محمدا رسول الله. حي على الصلاة. حي على الصلاة. حي على الفلاح.
আচ্ছা, আজান শেষ হইছে। এখন আমি ডোমেইন টপ লেভেল ডোমেইন বুঝাচ্ছিলাম। এখানে ধরো যে nctp.gov.bd যেটা ছিল, তো আমি তো জিওভি দ্বারা কি বলতেছি, এটা হচ্ছে টপ লেভেল ডোমেইন। তো আমরা চাইলে কি করতে পারি, যে আরো বেশি নির্দিষ্ট করার জন্য দেশের সংক্ষিপ্ত নাম আমরা ব্যবহার করতে পারি, যেমন এই যে nctv.gov.bd। এই যে বিডিটা বললাম, এই বিডি দ্বারা আসলে বাংলাদেশকে বোঝাচ্ছে। এরকম এই যে বাংলাদেশ, এটাকে আমরা কি বলতে পারি, কান্ট্রি কোড। এটা হচ্ছে কান্ট্রি কোড। সো যাই হোক, কান্ট্রি কোডের ক্ষেত্রে দেখা যাচ্ছে বাংলাদেশের ক্ষেত্রে বিডি, তারপর ধরো যে আমরা যদি জাপানের ক্ষেত্রে বলি তাহলে জি ডট জেপি, তারপর ধরো যে ইন্ডিয়ার ক্ষেত্রে বললে ডট আইএন, তারপরে ধরো যে আমরা ইউকে বা ইউএস ডট ইউকে ডট ইউএস, এরকম কিন্তু আমরা বিভিন্ন দেশের নাম হিসাবে কান্ট্রি কোড হিসাবে আমরা কিন্তু কি করতে পারি, প্রেজেন্ট করতে পারি। তো এই এই ডোমেইন গুলোকে বা এই টপ লেভেল ডোমেইন গুলোকে কান্ট্রি ডোমেইন বলা হয়। সো টপ লেভেল ডোমেন এবং কান্ট্রি কোড যেগুলো থাকতেছে, এই কান্ট্রি কোড ডোমেন গুলোকে, কান্ট্রি কোডের এই ডোমেন গুলোকে আমরা তোমার টপ লেভেল ডোমেন তো বলতেছি, টপ লেভেল ডোমেন তো বলতেছি, তো এগুলোকে আমরা কান্ট্রি ডোমেনও বলতে পারি। এই টপ লেভেল ডোমেন গুলোকে আমরা কান্ট্রি ডোমেনও বলতে পারি, কান্ট্রি ডোমেনও বলতে পারি। সো মোটামুটি আমরা আজকে ডোমেন নেম বিষয়ে করলাম। আর ইউআরএল তো প্রথমে বললাম, একটা ওয়েবসাইটের যে ঠিকানা, ওয়েব পেজকে প্রদর্শন করার জন্য ধরো যে আমরা ওয়েব ব্রাউজারে গিয়ে যে সার্চ করি, সো এটাকে বলা হচ্ছে ইউআরএল বা ইউনিফর্ম রিসোর্স লোকেটর। সো এই ওয়েবসাইটের ঠিকানাটা ইউনিক। আর ইউআরএল এর আবার কয়টা অংশ থাকে, কয়েকটা অংশ থাকে। ইউআরএল, আমি তো প্রথমে বলছি ইউআরএল এর ধরো কয়েকটা অংশ থাকে, যেমন একটা হচ্ছে ওয়েব প্রোটোকল, ওয়েব প্রোটোকল, তারপর ধরো যে ওয়েব সার্ভারের নাম, ওয়েব সার্ভারের নাম, তারপরে ধরো যে সার্ভারের ডিরেক্টরি, সার্ভার ডিরেক্টরি অথবা ফোল্ডার নেম, মানে কোন ফোল্ডারে আমার ইনফরমেশন গুলো আছে, ফোল্ডার নেম। তারপরে ধরো যে এইচটিএমএল ফাইল, মানে ওই যে আমার ফাইল নেমটা বা ডকুমেন্টের নামটা, এইচটিএমএল ফাইল নেম, ফাইল নেম অর্থাৎ ডকুমেন্টের নামটা, ডকুমেন্টের নাম। আচ্ছা, তাহলে এই চারটা অংশ কি কি, ধরো যে ওয়েব প্রোটোকল, আমি তো একটা ঠিকানা লিখি, ধরো এইচটিটিপি, এইচটিটিপি কোলন, তারপর হচ্ছে তোমার ট্রিপল ডব্লিউ ডট রাফ খাতা ডট কম, তারপরে ধরো যে স্ল্যাশ হোম স্ল্যাশ এফএকিউ, এরকম। তা এখানে কোনটা কি, এই যে এইচটিটিপি যেটা লিখছি, এটাকে বলা হচ্ছে তোমার ওয়েব প্রোটোকল। এই যে আমরা প্রথম ওয়েব প্রোটোকল বলছি, তো এটা হচ্ছে তোমার ওয়েব প্রোটোকল। এইচটিটিপি যেটা আছে বলতেছি কি ওয়েব প্রোটোকল। তারপরে কি, এই পুরোটা এই তোমার হচ্ছে ট্রিপল ডব্লিউ রাবখাতা ডট কম, এই পুরোটাকে আমরা বলতেছি তোমার ওয়েব সার্ভারের নাম বা ডোমেইন নেম। মানে এই এই যে ট্রিপল ডব্লিউ এটাকে বলা হচ্ছে ওয়েব সার্ভার নেম, সার্ভার নেম, অথবা তোমার এটাকে ডোমেইন নেম বলা হচ্ছে। আচ্ছা, এটা একটু উপরের দিকে উঠাই, এটাকে ওয়েব সার্ভার নেম বা ডোমেইন নেম বলতেছি। আচ্ছা, তাহলে এই যে এখন যে হোম, যেটা হোম বলতে এটা এই যে সার্ভারের ডিরেক্টরি, মানে কোন ফোল্ডারের মধ্যে এই ইনফরমেশন, সেটা হচ্ছে তোমার হোম ডিরেক্টরি বা ডিরেক্টরি ফোল্ডার নেম। আর যে এফএকিউ যেটা আছে, এটা তোমার হচ্ছে কি ডকুমেন্টের নাম, অর্থাৎ ওই ফাইলের নামটা কি,
সেই ফাইলের নামটা হচ্ছে FAQ। আমি এই যে চারটা একটা একটা ইউআরএল এর যে কয়েকটা অংশ তার মধ্যে একটা হচ্ছে ওয়েব প্রোটোকল, ওয়েব সার্ভারের নেম, তারপরে সার্ভার ডিরেক্টরি এবং ধরো যে কি HTML ফাইল নেম। তার মানে HTTP এটা হচ্ছে আমার প্রোটোকলের নাম। তারপরে এই পুরো জিনিসটা www.rapkatha.com পুরোটা হচ্ছে ওয়েব সার্ভারের নেম বা ডোমেইন নেম। আর এই যে হোম যেটা লিখা আছে হোম, এই হোমটা তোমার হচ্ছে সার্ভার ডিরেক্টরি, মানে কোন কোন ডিরেক্টরির মধ্যে বা কোন ফোল্ডারের মধ্যে মানে কোন জায়গার মধ্যে কোন স্থানের মধ্যে আছে। মানে আমি যদি সার্চ করি তাহলে ওই ব্রাউজার থেকে সেটা মানে ওই ওই কি বলবো ওই ফোল্ডার থেকে বা ওই ডিরেক্টরি থেকে ওই ব্রাউজারে সেটা দেখাবে। আর এই FAQ দ্বারা কি বলেছে একটা HTML এর ফাইলের নেমটা। তাহলে মোটামুটি ইউআরএল এর বিষয়টা বোঝা গেল। তাহলে আমাদের যে টপিকস গুলো আলোচনা করছি এর মধ্যে আইপি অ্যাড্রেস আছে, ইউআরএল আছে, তারপর ডোমেইন নেম আছে। তাহলে আমরা কিছু পার্থক্য পেতে পারি বিভিন্ন টপিকস এর মধ্যে, যেমন আইপি অ্যাড্রেস এবং ইউআরএল এর মধ্যে পার্থক্য কি। আইপি অ্যাড্রেস এবং ইউআরএল এর মধ্যে একটা পার্থক্য এরকম আমরা বলতে পারি, ধরো যে আইপি অ্যাড্রেস এর ক্ষেত্রে কি ওটা হচ্ছে কি উদাহরণ হিসেবে যদি বলি ওগুলো হচ্ছে একটা নাম্বার 103.অমুক.অমুক.অমুক। আর ইউআরএল এর যদি বলি ইউআরএল এর হচ্ছে ধরো ট্রিপল ডব্লিউ ডট মানে এইচটিটিপি কোলন তোমার স্ল্যাশ তারপর হচ্ছে তোমার www.rapkhatha.com সামথিং। মানে এটা হচ্ছে নামে নাম আকারে প্রকাশ করতে পারি। তো সেম ভাবে আরেকটা পার্থক্য কেমন হতে পারে আইপি অ্যাড্রেস এবং ডোমেইন নেমের মধ্যে পার্থক্য কি। তো এগুলো আমরা বই থেকে একটু দেখে ৫টা ৬টা করে পার্থক্যগুলো একটু পড়ার চেষ্টা করব। আর এগুলোর যদি আলোচনাগুলো পড়া যায় তাহলে এমনিতেই ২-৪টা পার্থক্য নিজেরাই লিখতে পারা যাবে। এরপরে ওয়েবসাইটের প্রকারভেদের কথা যদি বলি, তোমার গঠনের উপর ভিত্তি করে ওয়েবসাইটকে প্রধানত ২ ভাগে ভাগ করা যায়, স্ট্যাটিক ওয়েবসাইট এবং বা ওয়েব পেজ এবং আরেকটা হচ্ছে ডায়নামিক ওয়েব পেজ বা ওয়েবসাইট। স্ট্যাটিক ওয়েবসাইট কি? স্ট্যাটিক ওয়েবসাইট হচ্ছে যে সকল ওয়েব পেজে পূর্বে থেকেই কিছু তথ্য প্রদর্শন করা থাকে, মানে আগে থেকে আছে সেটার তথ্য কোনো পরিবর্তন করা যাবে না, মানে সেটাকে আমরা স্ট্যাটিক ওয়েবসাইট বা ওয়েব পেজ বলতেছি। এটার সুবিধা অসুবিধাগুলো বই থেকে দেখবা। আর এগুলো সাধারণত HTML ভাষা ব্যবহার করে বা হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে সেটা করা হয়। ডায়নামিক যে সকল ওয়েবসাইটে আপডেট করা যায়, তথ্য আপডেট করা যায়, এই সকল ক্ষেত্রে তোমার PHP JSP যা এসব ব্যবহার করে, মানে ডাটাবেস রিলেটেড থাকে। সো এটারও কিছু পার্থক্য সুবিধা অসুবিধা আছে। তারপরে তোমার এগুলোর পার্থক্য গুলো পড়া যাবে। এখন আমরা পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ ওয়েব পেজ ডিজাইনের জন্য যে বিষয়গুলো আছে HTML দিয়ে সেগুলো একটু পড়ার চেষ্টা করা। ওয়েবসাইটের কাঠামোর মধ্যে তোমার কিছু ছোট্ট আলোচনা আছে সেটা আমি ইনশাল্লাহ আগামী ক্লাসে দেখার চেষ্টা করব। আজকের ক্লাসে তোমার কতটুকু বুঝতে পেরেছো আশা করি সকলেই সবকিছু বুঝতে পেরেছো। তো ইনশাল্লাহ আমরা তাহলে এখানে শেষ করতেছি। তো সকলে ভালো থাকো ইনশাল্লাহ। কোনো প্রশ্ন থাকলে গ্রুপে প্রশ্নটা করে করে ফেলো ইনশাল্লাহ। ভালো থাকো সবাই। সালামু আলাইকুম।